দ্বাদশ শ্রেণী পাশ করার পর কি করব এই প্রশ্নটা এলেই কিন্তু মাথাটা কেমন গুলিয়ে যায় তাই না? প্রচণ্ড চাপ, কনফিউশন। তো আজকের এই আলোচনাটায় আমরা চেষ্টা করব এই কঠিন সিদ্ধান্তটা কিভাবে একটু সহজ করে ভাবা যায় সেই ব্যাপারটা পরিষ্কার করতে। হ্যাঁ, দ্বাদশ তো পাশ হলো, কিন্তু এটাই এখন সব ছাত্রছাত্রী আর তাদের বাড়ির লোকেদের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। চারদিকে এত অপশন, কোনটা ভালো, কোনটা ছেড়ে কোনটা ধরব, বুঝতেই পারা যায় না। দেখুন, এই সময়টায় বিভ্রান্ত হয়ে যাওয়াটা কিন্তু একদম স্বাভাবিক। একদিকে বাবা মার চাপ, অন্যদিকে বন্ধুদের দেখাদেখি, আবার সোশ্যাল মিডিয়া খুললে হাজার রকমের পরামর্শ। সব মিলিয়ে দিশেহারা লাগাটাই স্বাভাবিক। এটা শুধু একজনের সমস্যা নয়, প্রায় সবারই এই অবস্থা হয়। আচ্ছা, তাহলে চলুন এই প্রেশারের ব্যাপারটা একটু খোলাখুলিভাবে দেখা যাক। এই সময়টাতেই মনে হয় যেন একটা গোলকধাঁধায় আটকে গেছি, যেখানে প্রত্যেকটা রাস্তা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু মনে রাখতে হবে, এই অনুভূতিটা কিন্তু আমাদের সবার। এই ছবিটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। আজকের দিনে ক্যারিয়ারের বিকল্প কিন্তু আগের থেকে অনেক অনেক বেশি। এটা একদিকে যেমন মাথা ঘুরিয়ে দেওয়ার মতো, তেমনই ভালো দিকটাও তো ভাবতে হবে। তার মানে নিজের পছন্দের মতো একটা পথ খুঁজে পাওয়ার সুযোগও কিন্তু আগের চেয়ে অনেক বেড়ে গেছে। তো এই সমস্যার জঙ্গল থেকে বেরোনোর রাস্তাটা কি? আসুন, শুধু একটার পর একটা ক্যারিয়ারের নাম না শুনে আমরা বরং একটা নির্দিষ্ট কাঠামো বা ফ্রেমওয়ার্ক ধরে ভাবার চেষ্টা করি। এটা আমাদের সিদ্ধান্ত নিতে অনেক সাহায্য করবে। এই যে দেখুন, 4টে স্টেপের একটা ফ্রেমওয়ার্ক। এটা কিন্তু দারুণ কাজের একটা জিনিস। একদম যুক্তি দিয়ে ভাবা যাবে। প্রথমে নিজেকে জিজ্ঞেস করতে হবে আমার কিসে আগ্রহ আছে। তারপর বুঝতে হবে আমার স্বাভাবিক ক্ষমতা বা যোগ্যতা কোন দিকে। এরপরে দেখতে হবে মার্কেটে কোন কাজের চাহিদা আছে, আর সবশেষে ভবিষ্যতে সেই ফিল্ডে উন্নতির সুযোগ কতটা। ব্যাস। এই যে যোগ্যতা বা অ্যাপটিটিউড শব্দটা বললাম, এটার মানে কি? এটা কিন্তু খুব জরুরি একটা ব্যাপার। অ্যাপটিটিউড মানে হলো কোনো কিছু করার একটা স্বাভাবিক ক্ষমতা। মানে যে কাজটা করতে গেলে অন্যদের থেকে কম খাটুনি লাগে, যেটা যেন ভেতর থেকেই আসে। ধরুন, কারোর অ্যানালিটিক্যাল চিন্তাভাবনা খুব ভালো, কারোর ডিজাইন সেন্স দারুণ, আবার কেউ হয়তো খুব ভালো কথা বলতে পারে। এটাই হলো অ্যাপটিটিউড। তাহলে মূল লক্ষ্যটা কি দাঁড়ালো? লক্ষ্যটা হলো এমন একটা জায়গা খুঁজে বের করা, যেখানে নিজের আগ্রহ, নিজের ক্ষমতা আর বাজারের সুযোগ, এই তিনটে জিনিস একসাথে মিলে যাচ্ছে। বিশ্বাস করুন, এটাই কিন্তু সেরা কেরিয়ার বেছে নেওয়ার আসল চাবিকাঠি। বেশ, তাহলে তো আমরা একটা কম্পাস পেয়ে গেলাম। এবার চলুন এই কম্পাসটা হাতে নিয়ে কেরিয়ারের ম্যাপটা একটু ঘুরে দেখি। দেখব পুরনো পরিচিত রাস্তাগুলো কেমন আর নতুন কি কি পথ তৈরি হয়েছে। প্রথমে সায়েন্সের কথায় আসা যাক। দেখুন এখানে পিসিএম আর পিসিবি দুটো স্ট্রিমের জন্য কত রকম বিকল্প। একদিকে যেমন কম্পিউটার সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা রোবোটিক্সের মতো একেবারে আধুনিক ফিল্ড রয়েছে, তেমনই ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার বা ডাক্তারি, নার্সিংয়ের মতো চিরাচরিত পদগুলো তো আছেই। মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার থেকে ফরেন্সিক সায়েন্টিস্ট, সম্ভাবনার কিন্তু কোনো শেষ নেই। আর কমার্স বা আর্টস মানেই যে গতানুগতিক কিছু করতে হবে, এই ধারণাটা কিন্তু এখন একদমই পুরনো হয়ে গেছে। এই টেবিলটা দেখুন, কমার্স থেকে বিবিএ বা সিএ করে বিজনেস ম্যানেজার, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়া যায়, আবার ডিজিটাল মার্কেটিংয়ের মতো নতুন দরজাও খোলা। অন্যদিকে আর্টস থেকে আইন, সাইকোলজি বা মিডিয়া নিয়ে পড়ে কর্পোরেট আইনজীবী, সাইকোলজিস্ট বা সাংবাদিক হওয়ার মতো দারুণ সব প্রভাবশালী ক্যারিয়ারের সুযোগও রয়েছে। আচ্ছা, সবসময় কি এই সায়েন্স, কমার্স, আর্টস এই ভাগগুলো মেনেই চলতে হবে? স্টিভ জবসের এই কথাটা একবার ভাবুন তো। উনি বলছেন, শুধু টেকনোলজি যথেষ্ট নয়, যখন টেকনোলজির সাথে লিবারাল আর্টস আর হিউম্যানিটিজ মেশে, তখনই অসাধারণ কিছু তৈরি হয়। আর ভারতেও কিন্তু এখন এই ধরনের একটা আন্তঃবিষয়ক পড়াশোনার চল বাড়ছে। তো এই লিবারাল আর্টস জিনিসটা আসলে কি? সোজা কথায় এটা এমন একটা পড়াশোনার ব্যবস্থা যেখানে শুধু একটা বিষয়ে আটকে না থেকে সায়েন্স, আর্টস, হিউম্যানিটিজ সবকিছু মিলিয়ে মিশিয়ে পড়ার সুযোগ থাকে। এর আসল উদ্দেশ্য হল সমালোচনামূলক চিন্তাভাবনা, সমস্যা সমাধান আর যোগাযোগের দক্ষতা বাড়ানো। আর এই দক্ষতাগুলোর দাম কিন্তু আজকের চাকরির বাজারে অনেক বেশি, তা সে পাবলিক পলিসি হোক বা মার্কেটিং। এখানে দেখুন দুটো আলাদা পথের তুলনা করা হয়েছে, বৃত্তিমূলক কোর্স আর প্রচলিত ডিগ্রি। বৃত্তিমূলক কোর্সগুলো হয় একদম চাকরিকেন্দ্রিক, মানে যে দক্ষতাটা চাকরিতে সরাসরি কাজে লাগবে সেটার উপরই ফোকাস করা হয়, আর সময়ও কম লাগে। অন্যদিকে প্রচলিত ডিগ্রিগুলো কোনো একটা বিষয়ের উপর গভীর জ্ঞান তৈরি করে, যেখানে তত্ত্ব আর গবেষণার উপর জোর দেওয়া হয়। সময় একটু বেশি লাগে, কিন্তু ভিড়টা খুব মজবুত হয়। আজকালকার দিনে বেশ কিছু বৃত্তিমূলক ক্ষেত্র খুব জনপ্রিয়, যেমন ধরুন ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, মেডিকেল ল্যাব টেকনোলজি। আবার হোটেল ম্যানেজমেন্ট, গ্রাফিক ডিজাইন বা ফ্যাশন ডিজাইনিংয়ের মতো সৃজনশীল ক্ষেত্রগুলো আছে। এই কোর্সগুলোর সুবিধা হলো খুব কম সময়েই এমন সব শিল্পে ঢোকা যায় যেখানে কাজের সুযোগ অনেক। তো কোর্স তো বাছা হলো, কিন্তু আসল লড়াইটা তো এরপর।
পছন্দের কলেজে বা কোর্সে ভর্তি হতে গেলে তো প্রবেশিকা পরীক্ষা নামের একটা বড় ধাপ পেরোতে হয়। চলুন এবার সেই বাস্তবতার দিকে একটু নজর দেওয়া যাক। এখানে 2026 সালের কয়েকটা বড় প্রবেশিকা পরীক্ষার একটা উদাহরণ দেয়া হয়েছে। দেখুন, জেইই মেন হয় ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, নিট হয় মেডিকেলের জন্য, আর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আছে সিইউটি। প্রতি বছরই মোটামুটি এই সময় পরীক্ষাগুলো হয়, তাই আগে থেকে এই তারিখগুলো মাথায় রাখলে প্রস্তুতি নিতে খুব সুবিধা হয়। আমরা আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি। এতক্ষণ তো অনেক বিকল্প, অনেক পথ নিয়ে কথা হলো। এবার সবথেকে জরুরি বিষয়টার দিকে ফোকাস করা যাক, সেটা হলো মানসিকতা। ক্যারিয়ার বাছার সময় আমরা প্রায় সবাই কিছু সাধারণ ভুল করে ফেলি, যেমন বন্ধু যেটা করছে আমাকেও সেটাই করতে হবে, এরকম একটা চাপ, বা শুধু প্রথম মাসের বেতনের কথা ভাবা কিন্তু নিজের আগ্রহ বা লম্বা দৌড়ের কথা না ভাবা, আবার নিজের স্বাভাবিক দক্ষতাকে পাত্তা না দেওয়া। আর সবচেয়ে বড় ভুল, শুধু কলেজের নামের পেছনে ছোটা, আসল দক্ষতা বা ইন্টার্নশিপের গুরুত্ব না বোঝা। এই ভুলগুলো কিন্তু এড়িয়ে চলতে হবে। আর আজকের পুরো আলোচনার এটাই হলো সারমর্ম। লক্ষ্যটা কোনো নিখুঁত রাস্তা খুঁজে বের করা নয়, কারণ নিখুঁত বলে কিছু হয় না। আসল লক্ষ্য হলো নিজের জন্য একটা বুদ্ধিদীপ্ত প্রথম পদক্ষেপ নেওয়া। এটা মাথায় রাখলে দেখবেন অনেকটা চিন্তা কমে যাবে, আর শুধু ভাবতে থাকার বদলে কাজটা শুরু করার ইচ্ছে জাগবে। একদম, এই কথাটা মনে গেঁথে নিতে হবে। কেরিয়ার নিয়ে পরিষ্কার ধারণা কিন্তু সারা দিন ধরে চিন্তা করলে আসে না, আসে কাজ করার মাধ্যমে। নতুন কিছু চেষ্টা করতে হবে, অন্বেষণ করতে হবে, পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা ভাবাই জরুরি। সব উত্তর একবারে পাওয়া যাবে না। তাহলে এই আলোচনাটা আমরা এই একটা প্রশ্ন দিয়ে শেষ করি: আমার জন্য সেরা ক্যারিয়ার কোনটি? এই বিশাল প্রশ্নটা করে নিজেকে চাপে ফেলার বদলে প্রশ্নটাকে যদি একটু বদলে নেওয়া যায়, যদি প্রশ্নটা হয় আমার জানার জন্য বা অন্বেষণ করার জন্য পরের সেরা পদক্ষেপটা কি হতে পারে, ভাবুন তো একবার। তাহলেই দেখবেন পুরো ব্যাপারটা অনেক সহজ আর নিজের নিয়ন্ত্রণে মনে হবে, আর ভবিষ্যৎটাও নিজের হাতেই থাকবে।